হ্যালো বন্ধুরা, আজ আমরা দেখতে চলেছি 2024 সালে রিলিজ হওয়া একটি অসাধারণ মুভি যার নাম লিভ। এটি মূলত একটি অ্যাকশন থ্রিলার মুভি। তাছাড়া এটি নেটফ্লিক্সেরও জনপ্রিয় একটি মুভি, যেখানে চুরির দক্ষতা দেখে পুলিশের ইন্টারপোল ডিপার্টমেন্ট চোরদেরকেই হায়ার করে। এরপর তাদেরকে আরো বড়সড় একটি চুরির মিশনে পাঠায়, যেখানে একজন মাফিয়ার কাছ থেকে তাদেরকে $500 মিলিয়ন মূল্যের স্বর্ণের বার চুরি করতে হবে। কিন্তু চোর তো চোরই। তখন চোরদের লিডার প্ল্যান করে সে শুধু স্বর্ণের বার নয়, বরং স্বর্ণের বার যে বিমানে করে যাবে সেই আস্ত বিমানটাই চুরি করে ফেলবে। বিশাল এই চুরির প্ল্যানে তাদের একের পর এক ভুলও হতে থাকে। তবে তারা কি তাদের সে মিশন সম্পূর্ণ করতে পারবে, নাকি পথেই তারা হাল ছেড়ে দেবে, সেটাই দেখবো আমরা এই মুভিটিতে। তাহলে চলুন ঘুরে আসা যাক ভয়ানক এক চুরির গল্প থেকে। তো গল্পের শুরুতে আমরা ইতালির ভেনিস শহরকে দেখতে পাই, যেটা কিনা তার গ্র্যান্ড ক্যানেল আর পানির উপরের ট্রান্সপোর্টেশনের জন্য বিখ্যাত। তো সেখানে একটি মিউজিয়ামে বিভিন্ন ধরনের পেইন্টিং এর নিলাম চলছিল। বাকিদের সাথে এই মিউজিয়ামে ঢুকে এই মুভির প্রধান চরিত্র এবং চোরদের দলের লিডার সাইরাস সে নিলাম হাউজে ঢুকেই সোজা মেইন ফাংশনে চলে যায়, যেখানে একটা লোক সাইরাসের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু সাইরাস তাকে খুব একটা পাত্তা দেয় না। সে নিলামের কার্ড নিয়ে চেয়ারে এসে বসে পড়ে। নিলাম হাউজের বাইরে সাইরাসের দলের আরো দুজনকে দেখা যায়, যাদের মধ্যে একজন সিকিউরিটি কস্টিউম পরে নিলাম ফাংশনের মধ্যেই ছিল, অপরজন ভেনিসের গ্র্যান্ড ক্যানেলে একটি স্পিড বোট নিয়ে অপেক্ষা করছিল। আর নিলাম হাউস থেকে কিছুটা দূরে একটা ওয়ার হাউসকে দেখা যায়, সেখানে পুলিশের ইন্টারপোল এজেন্ট অ্যাবি তার দলকে নিয়ে তদন্ত করছে। অ্যাবি আগে থেকেই জানতো যে সাইরাস কিছু একটা চুরির জন্যই এখানে এসেছে, তাই সে সিসিটিভির হেল্প নিয়ে সাইরাসের গতিবিধির পর্যবেক্ষণ করতে থাকে। নিলামে হার্ড কপি পেন্টিং এর সাথে সাথে বিভিন্ন ডিজিটাল পেন্টিং এবং এনএফটিও সেল করা হচ্ছিল। আর সেখানে উপস্থিত ছিল ফেমাস এনএফটি আর্টিস্ট N8। মূলত তার একটা স্পেশাল মাস্কের নিলাম উপলক্ষে N8 সেখানে উপস্থিত ছিল, যে মাস্কটার মধ্যে মোট 86টি আলাদা আলাদা ক্যামেরা বসানো ছিল। ক্যামেরাগুলো এমন ভাবেই ডিজাইন করা যে এটা লাইভ ফুটেজ থেকে তৎক্ষণাৎ এনএফটি আর্ট করতে পারে। এদিকে অ্যাবিকে অবাক করে দিয়ে সাইরাস বাকিদের সাথে সে নিলামে অংশগ্রহণ করে। অ্যাবি ধারণা করছিল সাইরাস এখানে কিছু একটা চুরি করতে এসেছে, কিন্তু সাইরাস সুষ্ঠুভাবে নিলামে অংশগ্রহণ করেছে দেখে সে অবাক হয়ে যায়। তাই সাথে সাথে সে সাইরাসের নিলাম কার্ডের ইনফরমেশন চেক করতে থাকে। এদিকে সবার সাথে কম্পিটিশন করে সাইরাস $20 মিলিয়ন বদলে এনএফটি নিলাম জিতে যায়। নিলাম জেতার সাথে সাথে সে তার টিমের সাথে কন্ট্যাক্ট করে এবং লিফট বলে সিগন্যাল দেয়। মূলত আমেরিকানদের ভাষায় লিফট আপ মানে কোনো কিছু চুরি করে বোঝায়, আর এই মুভিতেও লিফট মানে চুরি করানোই বুঝিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, সাইরাস তো এখানে সব নিয়ম কানুন মেনে নিলাম জিতেছে, তাহলে সে এখন কি চুরি করতে চাইছে? আসলে এই প্রশ্নের উত্তর আপনারা একটু পরেই পেয়ে যাবেন। যাই হোক, সাইরাসের সিগন্যাল পেয়ে তার দলের একজন বাটন চেপে নিলাম হাউজের ফায়ার অ্যালার্ম চালু করে দেয়। এরপর N8কে গার্ড দেওয়ার কথা বলে আলাদা করে নিতে চায়। তখনই সাইরাস বলে যে যেহেতু আমি নিলাম জিতেছি, তাই আমি এই এনএফটি না নিয়ে যাব না। এটা আসলে তাদের একটা কৌশল ছিল। বাধ্য হয়ে N8 তখন সাইরাসদের সাথে তার ইউটে করে যেতে রাজি হয়। আর সাইরাস মূলত এই প্ল্যানটাই করছিল। সে N8কে সহ তার দলের বাকিদের নিয়ে স্পিড বোটে করে পালাতে থাকে। ইন্টারপোল এজেন্ট অ্যাবিও ততক্ষণে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে। সে একটা স্পিড বোট নিয়ে সাইরাসদের তাড়া করতে থাকে। সাইরাসের দলের যে মেটা সিকিউরিটি কস্টিউম পরেছিল সে ছিল একজন দক্ষ হ্যাকার। সে হ্যাক করে গ্র্যান্ড ক্যানেলের বিভিন্ন সিস্টেম অ্যাক্টিভ করে দিতে থাকে, যার ফলে অ্যাবিরা তাদের থেকে বেশ পিছিয়ে পড়ে। এই সুযোগে সাইরাস গ্র্যান্ড ক্যানেলের মেন ডিভাইডার অ্যাক্টিভ করে সেটার অপর পারে চলে যায়। ফলে সাইরাসদের ধরতে না পেরে অ্যাবি N8 এর নামে মিসিং নিউজ প্রচার করতে থাকে। অন্যদিকে সাইরাসের দলের আরো দুজনকে দেখা যায়। তারা লন্ডনের একটা আর্ট গ্যালারির সিস্টেম ব্রেক করে সেখান থেকে ব্যাংককের একটি আর্ট চুরি করেছে। একদিকে সাইরাস, অপরদিকে তার দল, দুই দিকের চুরি একই সাথে সফল হয়। আর তখনই আমরা সাইরাসের দলের সবার পরিচয় জানতে পারি। এই দলের লিডার সাইরাস ছাড়াও দলে আছে ক্যামিলা, যে কিনা একজন দক্ষ পাইলট। ক্যামিলা যে কোনো ধরনের যানবাহন খুব দ্রুতই দক্ষ হাতে কন্ট্রোল করতে পারে। এরপর রয়েছে মিশুন, সে একজন দক্ষ হ্যাকার। আর দলের চতুর্থ সদস্য হলো ম্যাগনাস, সে একজন দক্ষ লক ব্রেকার। এবং দলের আরেকজন সদস্য হলো লুক মূলত প্রফেশনাল ইঞ্জিনিয়ার। তো চুরি শেষ হওয়ার পর সাইরাস N8কে নিয়ে তার ইউটে চলে আসে এবং তার এনএফটির পেমেন্ট করে দেয়। এরপর তারা তাদের সাকসেসের সেলিব্রেশন করে। এখন প্রশ্ন হলো, সাইরাস আসলে চুরিটা করলো কি? মূলত সাইরাস এখানে এনএফটির আর্টিস্ট N8কেই চুরি করে এনেছে, যেটা N8 জানতে পেরেছে পরদিন সকালে। ঘুম থেকে উঠার পর N8 দেখতে পায় তাকে ঘিরে বিভিন্ন নিউজ মিডিয়া মিসিং নিউজ প্রচার করছে। এটা দেখে সে একটু ভয় পেয়ে যায়। সে ভাবে সাইরাস হয়তো তাকে কিডন্যাপ করে এনেছে, কিন্তু সাইরাস তাকে বলে সে তাকে কিডন্যাপ করেছে তার আর্টের ভ্যালু বাড়াতে। কারণ আর্ট যতক্ষণ পর্যন্ত চুরি না হচ্ছে ততক্ষণ আর্টের ভ্যালু বাড়ে না। যেমন বিখ্যাত মোনালিসা পেন্টিং মাত্র $25,000 বিক্রি হয়েছিল, কিন্তু 400 বছর পরে সে কেউ একজন যখন সে পেন্টিংটা চুরি করলো তখন এর দাম বেড়ে হয়ে গেল $860 মিলিয়ন। ঠিক এভাবেই আমরা তোমাকে কিডন্যাপ করেছি দেখিয়ে তোমার দাম বাড়িয়ে দিলাম। প্রথমে
আমার টিম লন্ডন থেকে ব্যানকক চুরি করে ব্ল্যাক মার্কেটে $20 মিলিয়ন বিক্রি করেছে। এরপর আমি সেটা দিয়েই তোমার এনএফটি কিনেছি। এখন তোমার সেই এনএফটির দাম $89 মিলিয়ন। এখানে আমাদেরও লাভ এবং তোমারও লাভ। এটা বলার পর তারা দ্বিতীয়বারের মতো সেলিব্রেশন করতে থাকে। এদিকে নিলাম হাউসে সিসিটিভি ক্যামেরা চেক করার সময় একজনের চলাফেরা দেখে অ্যাবির বেশ সন্দেহ হয়। মূলত এই লোকটি হলো ডেন্টন, যে একজন দক্ষ পর্ন আর্টিস্ট। ডেন্টন হলো সাইরাসদের দলের ষষ্ঠ সদস্য। অ্যাবি যখন ডেন্টনকে জিজ্ঞাসাবাদ করছিল তখনই তার কাছে একটা পার্সেল আসে, যার মধ্যে অ্যাবি আর সাইরাসের কিছু ঘনিষ্ঠ ছবি দেখা যায়। আসলে আন্ডারকভারে থেকে ডিউটি করার সময় অ্যাবি সাইরাসের সাথে 5 দিন ডেট করেছিল। এগুলো মূলত তখনকারই ছবিগুলো সাইরাস পাঠিয়েছিল অ্যাবিকে খেপানোর জন্য, কিন্তু সে তো জানে না যে অ্যাবি অলরেডি ডেন্টনকে অ্যারেস্ট করে ফেলেছে। পার্সেল পাওয়ার পর অ্যাবি ইন্টারপোল লন্ডন অফিসে চলে আসে। সেখানে যাওয়ার পর অ্যাবি যখন তার টিমের সাথে কথা বলছিল তখন ইন্টারপোলের প্রধান এজেন্ট হাকজলি এসে তাকে নিয়ে যায়। হাকজলি অ্যাবিকে বলে যে তোমার সাথে তো সাইরাসের পরিচয় আছে, আমি চাই তুমি তাকে ডেকে নিয়ে আসো। আমাদের একটা মিশনে সাইরাসের চুরির দক্ষতা আমাদের কাজে লাগবে। অ্যাবি তখন হকজলির কাছে মিশনের ব্যাপারে জানতে চাইলে হকজলি বলে লারস নামক একজন বিলিয়নার মাফিয়ার খোঁজ আমরা পেয়েছি। তার একজন লোককে ধরে আমরা তার ব্যাপারে বিস্তারিত তথ্য নিয়েছি। লারস শুরুতে একজন ব্যাংকার ছিল, কিন্তু পরে সে বেশ কিছু মাফিয়া গ্রুপের সাথে হাত মিলায়। সে বিভিন্ন মার্কেট বা এরিয়ার শেয়ার কিনে তার কম্পিটিটরদের ধ্বংস করে দেয়, যার ফলে তার নিজের শেয়ারের দাম বেড়ে যায়। আর এটা করতে গিয়ে সে শত শত মানুষকে মারতেও দ্বিধা করে না। এভাবেই সে একজন সাধারণ ব্যাংকার থেকে বিলিয়নার হয়ে গিয়েছে। আমাদের পাওয়া তথ্য মতে লারস একজন লিবায়াথান নামের একদল হ্যাকারের সাথে ডিল করেছে, যে হ্যাকারদের কাছে দেশ ধ্বংস করে দেওয়ার মতো অস্ত্র আছে। সে হ্যাকাররা লারসের কাছে পেমেন্ট হিসাবে $500 মিলিয়ন মূল্যের স্বর্ণের বার চেয়েছে। সে খুব শীঘ্রই এই স্বর্ণের বারগুলো তার স্ট্রোক থেকে সুইজারল্যান্ডের জুরিক শহরে ট্রান্সফার করবে। তবে আমরা তাকে কোনোভাবেই আটকাতে পারবো না, কারণ এগুলো সব লিগ্যাল স্বর্ণের বার। আর এই স্বর্ণগুলো লিবায়াথান হাতে পেলে না জানি কত মানুষের প্রাণ যাবে। তাই যেভাবেই হোক এই স্বর্ণগুলো লিবায়াথানের হাতে যাওয়া থেকে আটকাতে হবে। সবকিছু শুনে এবি তখনও মানতে চায় না, কারণ সাইরাস একজন দক্ষ চোর। সে যে স্বর্ণের বারগুলো নিজে চুরি করে নিয়ে যাবে না তার কোনো গ্যারান্টি নেই। এটা শুনে হাকজলি বলে প্রফেশনাল কাজের সময় আমি কাউকে বিশ্বাস করি না, কারণ কম বেশি পৃথিবীর সবাই মিথ্যা বলে। তবে প্রয়োজন হলে আমি সেটা বুঝে নেব। তোমার বরং দায়িত্ব হচ্ছে সাইরাসকে এ ব্যাপারে রাজি করানো। তো ইচ্ছা না থাকার সত্ত্বেও অ্যাবি পরদিন সাইরাসের হোটেলে গিয়ে হাজির হয়। সাইরাস আগে থেকেই ধারণা করেছিল যে অ্যাবি আসতে পারে, তাই সে এ ব্যাপারে খুব একটা অবাক হয়নি। তাছাড়া তারা তো সেই এনএফটি টাকা দিয়েই কিনেছে, তাই এটা নিয়েও ভয়ের কিছু নেই। কিন্তু সাইরাসকে চমকে দিয়ে অ্যাবি বলে যে তোমরা যে লন্ডন থেকে ব্যাংককের পেন্টিং চুরি করেছো সেটা আমরা জানতে পেরেছি। ব্ল্যাক মার্কেটে সে বায়ারই তোমাদের নাম বলে দিয়েছে। এটা শুনে সাইরাস জানতে চায় তাহলে অ্যাবি তাকে অ্যারেস্ট করতে এসেছে কিনা। উত্তরে অ্যাবি জানায় আমার সিনিয়র কর্মকর্তা তোমাকে একটা চুরির মিশন দিয়েছে। তোমাকে লারস নামক একজন মাফিয়ার কাছ থেকে $500 মিলিয়ন মূল্যের স্বর্ণের বার চুরি করতে হবে। যদি রাজি থাকো তাহলে এই মিশনের পর তোমাদের সব ক্রিমিনাল রিপোর্ট মুছে ফেলা হবে। পুলিশের কাছে তোমাদের আর কোনো ক্রিমিনাল রিপোর্ট থাকবে না। আর যদি রাজি না হও তাহলে ব্যাংককের পেন্টিং চুরির অপরাধে তোমাদের জেলে পুরে রাখা হবে। সাইরাস প্রথমে রাজি হতে চায় না, কারণ লারস একজন ভয়ঙ্কর লেভেলের মাফিয়া। সে তার পক্ষে বিপক্ষে কাউকেই মারতে দ্বিধা করে না। তবে সাইরাস বুঝে যায় যে এটা ছাড়া তার আর কোনো উপায় নেই। শেষমেশ পুলিশই তাকে চুরির জন্য ব্ল্যাকমেল করছে। তাই সে অ্যাবিকে বলে একটা শর্তে আমি এই চুরিটি করতে রাজি আছি, আর তা হলো তোমাকেও আমাদের দলে থাকতে হবে। যদি রাজি থাকো তাহলে আমিও রাজি। উপায় না দেখে অ্যাবিও সাইরাসের দলে যোগ দিতে রাজি হয়ে যায়, কিন্তু সাইরাসের দলের কেউই অ্যাবিকে সাথে নিয়ে কাজ করতে রাজি হয় না। তারা চোর হয়ে পুলিশের সাথে চুরি করতে এক ধরনের অকওয়ার্ড ফিল করছিল, কিন্তু তাদের হাতে যেহেতু কোনো অপশন নেই তাই তারা একরকম বাধ্য হয়েই রাজি হয়। ম্যাগনাস অবশ্য এই ব্যাপার নিয়ে বেশ খুশি থাকে, কারণ সে জীবনে প্রথমবার এতগুলো স্বর্ণের বার একসাথে দেখবে। যাই হোক, সবার সম্মতি নিয়ে অ্যাবি পুরো মিশনটার এক্সপ্লেন করতে শুরু করে। সে বলে ঠিক 17 দিন পর স্বর্ণের বারগুলো লন্ডন থেকে জুরিকে যাবে। প্রথমে ট্রাকে করে, এরপর একটি যাত্রীবাহী ভিআইপি বিমানের বেসমেন্টে সেটাকে নেওয়া হবে। আর এর মধ্যে কোথাও থেকে স্বর্ণের বারগুলোকে চুরি করতে হবে। তবে এমন ভাবে চুরি করতে হবে যেন লারস টের না পায়, কারণ সে যে কতটা ভয়ঙ্কর হতে পারে তার সম্পর্কে তোমাদের কোনো আইডিয়া নেই। এ পর্যায়ে আমরা লারসের ভয়াবহতার একটি উদাহরণ দেখতে পাই। লারসের যে লোকটা ইন্টারপোলের হাতে ধরা পড়েছিল, কর্মেক নামের একজন তাকে ধরে আনে। এরপর লারসের সাথে ভিডিও কলে থাকা অবস্থায় লারসের নির্দেশে সেই লোকটাকে মেরে কুকুরকে খাওয়ানো হয়। এদিকে সাইরাস যখন হোটেলের বারান্দায় শুয়ে শুয়ে গান শুনছিল তখন অ্যাবি এসে তাকে জাগিয়ে দেয়। অ্যাবি তাকে বলে যে
তোমার টিম সারা রাত ধরে চুরি নিয়ে এত প্ল্যান করছে আর তুমি কিনা শুয়ে শুয়ে গান শুনছো? উত্তরে সাইরাস বলে, দলের সবাই স্বাভাবিকভাবে চিন্তা ভাবনা করছে, তাই হিসাব মিলাতে পারছে না। এত বড় লেভেলের মিশনে সাধারণভাবে চিন্তা করলে হবে না, আউট অফ দ্য নলেজ চিন্তা করতে হবে। আমরা স্বর্ণের বার নয়, বরং পুরো বিমানটাকেই চুরি করব। এর জন্য আমাদের একটা প্রাইভেট জেট লাগবে। আমরা সেটাকে স্বর্ণবাহী বিমানের খুব কাছে নিয়ে যাব। এরপর এয়ার কন্ট্রোল হ্যাক করে রাডারের সিগন্যাল সুইচ করে দিয়ে বিমানটাকে অন্যদিকে নিয়ে যাব। আর জুরিকে আমরা একটা ড্রোন পাঠিয়ে দিব, ফলে বিমানের রাডার সেই ড্রোনটিকে বিমান হিসাবে মার্ক করবে। আর আমরা এদিকে বিমান ঘুরিয়ে মাঝপথে বোল্ট কেটে স্বর্ণ বের করে নেব। কিন্তু এর জন্য সবার আগে আমাদের সেই প্রাইভেট জেটটি ম্যানেজ করতে হবে। তো প্রাইভেট জেট ম্যানেজ করতে তারা যায় মেলসন নামের এক ইয়াং বিলিয়নারের কাছে, যার সাথে তাদের নিলাম হাউজে দেখা হয়েছিল। মেলসন সাইরাসের সঙ্গে সোয়াপ করতে গিয়ে বলে, আমার জেটে এমন কিছু অপশন আছে যেটার কারণে এই জেট আকাশে উড়ানো ইলিগাল, তবে আমি এরপরও এটা নিয়ে ফ্লাই করি। মেলসন এটা বলার পরপরই এবি তার পরিচয় দিয়ে বলে, তুমি একজন পুলিশের সামনে ইলিগাল জেটের কথা বলে ফেলেছো। এখন তুমি যদি আমাকে এই জেট দিতে না চাও তাহলে তুমি নিশ্চিত জেলে যাবে। সাইরাসের সাথে পুলিশ দেখে মেলসন বেশ শকড হয়ে যায়। তাই আর কোনো অপশন না থাকায় মেলসন সাইরাসদের পুরো জেটটি ঘুরিয়ে দেখায়। মেলসনের জেটের একটা স্পেশাল ফিউচার ছিল, আর তা হলো জেটের নিচের পুরো একটা অংশ এলইডি লাইট দিয়ে তৈরি। সেখানে চাইলে স্ক্রিনের মতো করে যে কোনো কিছু শো করা যায়। যাই হোক, জেটটা গ্যারেজ থেকে নিয়ে আসার পর সবাই নিজেদের মতো কাজ শুরু করে। ম্যাগনাস লক ব্রেক করার প্র্যাকটিস করতে থাকে। ক্যামিলা ভার্চুয়াল সিমুলেশনে বিমান উড়ানোর প্র্যাকটিস করে। ডেন্টন বিমানের মধ্যে তার রোল প্লে করার জন্য তৈরি হতে থাকে। আর লুক এক ধরনের স্টিলের পাত নিয়ে আসে বিমানের উপর বসানোর জন্য। এরপর সাইরাসের নির্দেশে সেই অ্যানেটের মাস্কের ক্যামেরা খুলে জেটের গায়ে বসানোর প্ল্যান করতে থাকে। এদিকে মিশন সাইরাস এবং অ্যাবিকে ডেকে বলে, আমরা যখন বিমান ঘুরিয়ে অন্য পথে নিয়ে যাব তখন আমাদের বানানো মেশিনের সাহায্যেই বিমানের সিগন্যাল রাডার থেকে সরিয়ে দেওয়া যাবে, তবে এর জন্য যথেষ্ট সময় লাগবে। হুট করে এভাবে পসিবল না। তাছাড়া এয়ার কন্ট্রোল অফিসেও এমন একজনকে দরকার যে কিনা এই ব্যাপারে আমাদের হেল্প করবে। কথা মতো সাইরাস এবং অ্যাবি হ্যারি নামের এক লোকের সাথে দেখা করে এবং তাকে $1 মিলিয়ন লোভ দেখিয়ে এই কাজের জন্য রাজি করায়। তো সাইরাস এবং অ্যাবি যখন হ্যারির সাথে কথা বলছিল তখনই হাকজলি তাদের ফোন করে ডেকে পাঠায়। এরপর বলে যে আমরা লারসের যে লোককে ধরেছিলাম সেটা লারস জানতে পেরে গিয়েছে। সে এখন 10 দিনের মধ্যে স্বর্ণ চালান করবে, আর আমাদের হাতেও সময় খুব কম। আমাদের প্ল্যান আরো এগিয়ে নিয়ে আসতে হবে। এখানে হাকজলির কথাবার্তার ধরন সাইরাসের খুব একটা পছন্দ হয় না, তবুও সে অ্যাবির জন্য কাজটা করে যেতে রাজি হয়। সেদিন গ্যারেজে ফিরে সবাই যখন কাজ করছিল তখন সবাই লারসের কাজের আরেকটা নমুনা দেখতে পায়। সে কয়েকটা শহরের পাইপলাইনের কন্ট্রোল নিয়ে সেগুলো ব্লাস্ট করে দিচ্ছিল। মূলত সে এগুলো করছিল লিভায়াথান নামের সেই হ্যাকার গ্রুপের মাধ্যমে। সেই নিউজ চলাকালীন সময়ে সাইরাস সবাইকে বলে যে আমাদের হাতে আর 10 দিন সময় আছে, এর মধ্যেই সব গুছিয়ে ফেলতে হবে। সাইরাসের কথা শুনে সবাই তখন আবারও কাজে লেগে পড়ে। মিশন সেই মেশিনটা বানায় যেটার মাধ্যমে তারা বিমানের সিগন্যাল রাডার থেকে মুছে ফেলা যাবে। এরপর সেটা কয়েকটি ভাগে ভাগ করে বিভিন্ন জিনিসের মধ্যে লুকিয়ে রাখা হয়। অন্যদিকে সবাই মিলে জেটটাকে স্টিলের পাত দিয়ে মুড়ে দেয়। এরপর লুক সেগুলোর উপর অ্যানেটের সেই মাস্কের ক্যামেরাগুলো জুড়ে দেয় আর জেটের এলইডি স্ক্রিনটাকেও চেক করে নেয়। তো ফাইনালি সেই মিশনের দিন চলে আসে। সেদিন সবাই আলাদা আলাদা ভাবে চেকিং করে সেই বিমানে উঠে পড়ে, যেটার বেসমেন্টে মূলত স্বর্ণের বারগুলো ছিল। এখানে অ্যাবি আর সাইরাস উঠে হাজব্যান্ড ওয়াইফ হিসাবে। বিমানে ওঠার পর সাইরাস সবার সাথে কথা বলে শিওর হতে থাকে যে সবাই ঠিকঠাক ভাবে উঠেছে কিনা। কিন্তু তখনই সাইরাসের কাছে লুকের কল আসে। লুক জানায় সে মিশনে আর থাকতে চাচ্ছে না, তার জন্য এটা অনেক রিস্কি হয়ে যাচ্ছে। লুক আসবে না শুনে অ্যাবি অনেকটা ঘাবড়ে যায়, কারণ মিশনে বানানো মেশিনের একটা অংশ তার কাছেও ছিল। এখন লুক যেহেতু আসবে না, তাই মেশিনটা কাজ করানোর জন্য বিমানের এক পাশে অ্যাসেম্বল করে অন্য পাশে নিয়ে যেতে হবে অ্যাক্টিভ করার জন্য। অ্যাবি এই কাজটা করার দায়িত্ব নিজের কাঁধে নেয়। আর সাইরাস সবাইকে সাবধান করে দেয় যে বিমানের মধ্যে লারসের লোকেরাও আছে, তাই সবাই যেন তাদের ব্যাপারে সাবধান থাকে। এদিকে জেটের দায়িত্ব দেওয়া হয় পাইলট ক্যামিলাকে। সে জেটে উঠে সব ঠিকঠাক করে উড়াল দেয় এবং সবগুলো ক্যামেরা চেক করে সাইরাসদের বিমানের দিকে যেতে থাকে। সাইরাসদের বিমান আকাশে লেভেল হওয়ার পর যখন সিট বেল্ট খোলার পারমিশন দেওয়া হয় তখনই মিশন আর ম্যাগনাস ওয়াশরুমে গিয়ে মেশিনের পার্টগুলো রেখে আসে। এরপর অ্যাবি ওয়াশরুমে গিয়ে সেটা অ্যাসেম্বল করে পিছনের দিকের ওয়াশরুমে নিয়ে যায়। কিন্তু যখনই সে মেশিনটাকে সেট করে উঠিয়ে রাখতে যাবে তখনই তার হাত থেকে সেটা পরে ভেঙে যায়। এদিকে ক্যামিলা ততক্ষণে জেট নিয়ে সাইরাসদের বিমানের সঙ্গে লিঙ্ক করে দিয়েছে, যার ফলে এয়ার কন্ট্রোলের রাডারে একসাথে দুটি বিমান দেখতে থাকে। কন্ট্রোল রুমের একজন এটাকে দেখে সিনিয়রদের রিপোর্ট করার কথা ভাবে, তবে সেখানে যেহেতু হ্যারি ছিল সে সেই মহিলাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে আটকে দেয়। অ্যাবির দেরি হচ্ছে দেখে সাইরাস ওয়াশরুমে যায় চেক করতে। সে দেখে যে অ্যাবি মেশিন ভেঙে ফেলে প্যানিক হয়ে গিয়েছে, তাই সে আগে অ্যাবিকে শান্ত করে। তারপর তারা দুজন মিলে সেই মেশিনটা ঠিক করার চেষ্টা করতে থাকে। এদিকে সবাইকে একসাথে উঠতে দেখে লারসের লোকেরাও সন্দেহ করতে শুরু করেছে। তাদের মধ্যে একজন ওয়াশরুমে গিয়ে নক করতে থাকে। সময় বাঁচাতে অ্যাবি তখন এমন ভাব করতে থাকে যে সে আর সাইরাস ওয়াশরুমে ঘনিষ্ঠ সময় কাটাচ্ছে। এর মধ্যে সাইরাস কোনোভাবে মেশিনটা ঠিক করে
করে অ্যাক্টিভ করে দেয় আর ক্যামিলার বিমানটা রাডারের চোখে গায়েব হয়ে যায়। আর কাজ শেষ করে সাইরাস এবং অ্যাবি ওয়াশরুম থেকে বের হয়ে আসে। অন্যদিকে কন্ট্রোল রুম থেকে হ্যারি বিমানের পাইলটদের সাথে কন্ট্যাক্ট করে বলে যে জুরিক এয়ারপোর্টের আবহাওয়া খুবই খারাপ, তাই তারা যেন নিকটবর্তী অন্য একটি এয়ারপোর্টে ল্যান্ড করে। নির্দেশনা পেয়ে বিমানটি নিকটবর্তী এয়ারপোর্টের দিকে ঘুরে যায় আর ক্যামিলাও সময় বুঝে ড্রোনটি ডিপ্লয় করে দেয়। সাইরাসদের বিমানের আইডেন্টিটি নিয়ে ড্রোনটা তখন জুরিকের এয়ারপোর্টের দিকে যেতে থাকে। তো সবকিছু ঠিকঠাক হয়ে যাওয়ার পর সাইরাসরা প্ল্যানের দ্বিতীয় অংশ বাস্তবায়ন করতে শুরু করে। ডেন্টন একজন অসুস্থ ব্যক্তির মতো অভিনয় করে একজন এয়ার হোস্টেসকে ডাক দেয় এবং এই সুযোগে সে ম্যাগনাসের হাতে একটি অক্সিজেনের সিলিন্ডার তুলে দেয়, যেটা সে রোগী হিসাবে এনেছিল। ম্যাগনাস সেটা নিয়ে সোজা বিমানের ককপিটে চলে যায়। এরপর টাইমার ধরে সেখানকার বোর্ড খুলতে শুরু করে। বিমান অন্যদিকে ঘুরতে দেখে লারোসের লোকেরা বুঝে যায় যে কিছু একটা গড়বড় হয়েছে। তারা তখন তাদের ব্যাগ থেকে বন্দুকের পার্টস বের করে, যেগুলো তারা আলাদা আলাদা ভাবে এনেছিল। এরপর সেগুলো অ্যাসেম্বল করে বন্দুক বানিয়ে ফেলে। সাইরাসও বুঝে যায় যে তারা ধরা পড়ে গিয়েছে, তবে বোল্ট খুলতে ম্যাগনাসের আরো একটু সময় দরকার। তাই ম্যাগনাসকে কিছু এক্সট্রা সময় পাইয়ে দিতে তারা লারোসের লোকদের সাথে ফাইট করতে শুরু করে, কিন্তু খালি হাতে তারা তাদের সঙ্গে পেরে ওঠে না। যার ফলে ফাইটের এক পর্যায়ে লারোসের লোকেরা সাইরাসদের গান পয়েন্টে নিয়ে নেয় আর বিমান ততক্ষণে কাছের আরেকটা ছোট এয়ারপোর্টে পৌঁছে গিয়েছে। সেখানে ছোট রানওয়েতে পাইলট অনেক কষ্টে বিমান ল্যান্ড করায় আর এই বিমানের পেছনে ক্যামিলা তার জেটটাকেও ল্যান্ড করায়। যাই হোক, ততক্ষণে অবশ্য ম্যাগনাস বোল্ট খুলতে পেরেছে, কিন্তু লারোসের লোকেরা ককপিটে গিয়ে ম্যাগনাসকেও গান পয়েন্টে নিয়ে নেয়। ম্যাগনাস সাইরাসকে বলে যে সে আরেকটুর জন্য স্বর্ণের বারগুলোকে সরিয়ে ফেলতে পারেনি। সাইরাস তখন তাকে সান্ত্বনা দিয়ে বুঝিয়ে রাখে। এদিকে লারোসও ততক্ষণে জানতে পেরে গিয়েছে যে কেউ একজন তার স্বর্ণের বার চুরি করার চেষ্টা করছে। সে তার লোকদের নির্দেশ দেয় যে তারা যেন 1 ঘন্টার মধ্যে স্বর্ণের বারগুলো নিয়ে তার ম্যানশনে পৌঁছায়। নির্দেশনা পেয়ে কর্মেক নামের সেই লোকটা অ্যাবি, সাইরাস আর স্বর্ণের বার সহ ক্যামিলার জেটে উঠে পড়ে। ক্যামিলা বলে যে এত ভারী জিনিস আমার জেট নিতে পারবে না। কর্মেক তবুও গান পয়েন্টে রেখে জোর করে সেই বক্স জেটে তুলে। ক্যামিলা বুঝে যায় যে এভাবে বাঁচা যাবে না, তাই সে জেটটাকে নাড়াচাড়া করে একটি সিগন্যাল দেয়। আর এটা বুঝতে পেরে সাইরাস এবং অ্যাবি সিট বেল্ট পরে নেয়। এর পরপরই ক্যামিলা তার দক্ষ পাইলটগিরি দেখাতে শুরু করে। জেটটাকে বিভিন্ন অ্যাঙ্গেলে এমন ভাবে উড়াতে থাকে যার ফলে জেটের শরীর থেকে স্টিলের পাতগুলো খুলে যেতে থাকে। এতে করে তাদের জেটটা আবারও রাডারে দেখা যায়। অন্যদিকে ঠিক সময়ে স্বর্ণের বার এসে না পৌঁছানোয় প্রধান এজেন্ট হকজলি বেশ রেগে যায়। সবার কাছে সে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে হকজলিকে একজন বলে যে স্বর্ণের বারগুলোকে নিয়ে জেটে করে তারা লারোসের ম্যানশনের দিকে যাচ্ছে। এটা শুনে হকজলি সাইরাসদের জেটের পিছনে স্পেশাল ফোর্সের 2টি ফাইটার জেট পাঠিয়ে দেয় আর বলে যে তাদের প্রাইভেট জেট থেকে কোনো ধরনের রেসপন্স না আসলে যেন শুট করে দেয়। কিন্তু লারোসের লোকদের গান পয়েন্টে ক্যামিলার তখন কোনোভাবেই সে স্পেশাল ফোর্সদের সাথে কন্ট্যাক্ট করতে পারছিল না। তাই সে অ্যাবি সাহায্য নিয়ে বিমানের এলইডি স্ক্রিনে লিখে যে আমাদের হোস্টেস করে রাখা হয়েছে। এরপর বিমান উল্টে সেটা স্পেশাল ফোর্সকে দেখায়। মেসেজ দেখে স্পেশাল ফোর্স পরিস্থিতি বুঝতে পেরে তাদের ফাইটার জেট নিয়ে চলে যায়, কিন্তু সাইরাসদের জেটের মধ্যে তখনও ফাইট চলছিল। এখানে মেলসনের দেখানো এই জেটের স্পেশাল সুবিধাগুলো নিয়ে অ্যাবি আর সাইরাস লার্সের লোকেদের সাথে ফাইট করতে থাকে। এদিকে লার্সের কাছ থেকে স্বর্ণের বার বুঝে নিতে লিভায়াথানের সেই হ্যাকার গ্রুপ সেখানে চলে আসে। তারা এসে লারসকে থ্রেট করে যে তুমি যদি সময় মতো আমাদের স্বর্ণের বার বুঝিয়ে না দাও তাহলে আমরা হ্যাক করে তোমার সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট খালি করে দিব। আসলে ব্যাংকের টাকা চাইলেই যেহেতু সরিয়ে ফেলা যায়, এজন্যই আমরা স্বর্ণ দিয়ে লেনদেন করি। লারস তখন তাদের বুঝিয়ে বলে যে সঠিক সময়ে স্বর্ণের বার তোমাদের কাছে পৌঁছে যাবে। যাই হোক, জেটের মধ্যে ফাইট করতে করতে ক্যামিলা প্রেসার দিয়ে কর্মেককে আঘাত করে অজ্ঞান করে ফেলে। তবে এটা করতে গিয়ে সে নিজের হাতেও ব্যথা পায়, যার ফলে সে জেটটা ল্যান্ড করাতে পারে না। তখন অ্যাবি আর সাইরাস মিলে অনেক কষ্টে উল্টে পাল্টে জেটটাকে কোনো মতে লারসের ম্যানশনে ল্যান্ডিং করায়। আর ঠিক তখনই স্বর্ণের বারের বক্সটা লারসের সামনে গিয়ে পড়ে এবং সাইরাসরা সেই বিমান থেকে বের হওয়া মাত্রই লারস তাদের গান পয়েন্টে নিয়ে নেয়। তবে সাইরাস এখানে খেয়াল করে যে বিমানের গায়ে এখনো একটা ক্যামেরা আছে। সে তখন কোডের মাধ্যমে ডেন্টন এবং মিশনকে কিছু একটা বলতে থাকে। আবার লিভিয়াথান যেহেতু হ্যাকার গ্রুপ, তাই তারাও জানতে পারে যে এই দলের মধ্যে একজন ইন্টারপোল অফিসার আছে, যার ফলে তারা লারসের সঙ্গে ডিল ক্যান্সেল করতে চায়। কিন্তু লারস রাগের বসে প্রথমে সেই লিডারের পায়ে, এরপর তার কপালে গুলি করে তাকে মেরে ফেলে। এরপর সে সাইরাসদের জিজ্ঞাসা করে যে তাদের মধ্যে ইন্টারপোল অফিসার কে। উত্তরে সাইরাস বলে আমি ইন্টারপোল আর বাকি সবাই ভিকটিম, তাই তাদেরকে তুমি ছেড়ে দাও। তবে সাইরাস নিজেকে ইন্টারপোল দাবি করার পরেও লারস তাকে গুলি করতে পারে না, কারণ ততক্ষণে পুলিশও চলে আসে। লারস এখানে পুলিশের সামনে ভালো সাজার চেষ্টা করে। সে বলে যে এরা আমার বাসায় অ্যাটাক করায় আমি নিজেকে প্রোটেক্ট করছিলাম। কিন্তু সাইরাস জানতো যে লারস এমন কিছু একটা করবে, তাই সে একটু আগে ডেন্টন এবং
এবং মিশনকে কোডের মাধ্যমে এটাই বলেছিল যে তারা যেন বিমানের ক্যামেরা হ্যাক করে সবকিছু রেকর্ড করতে থাকে। তো সাইরাস এবার তার জেটের এলইডি অংশে সেই ভিডিওটা প্লে করে দেয়, যেখানে দেখা যায় লারোস একটু আগে লিবিয়াথানের লিডারকে গুলি করে মেরে ফেলেছে। ফলে চাক্ষুষ প্রমাণ পেয়ে পুলিশ লারোসকে গ্রেফতার করে। আর এদিকে হকজলি তাদের উপর স্পেশাল ফোর্স পাঠিয়েছিল জানতে পেরে অ্যাবি হকজলিকে একটা ঘুষি মেরে চাকরি ছেড়ে দেয়। এরপর সেও সাইরাসদের টিমের সাথে যোগ দেয়। আপনারা হয়তো ভাবছেন সাইরাসদের দল এত ঝুঁকিপূর্ণ মিশন করে শেষমেশ কিছুই পেল না। আসলে এটা মুভির সব থেকে বড় টুইস্ট। এই টুইস্টটা রিভিল হয় যখন এক সপ্তাহ পরে সাইরাস অ্যাবিকে নিয়ে তার টিমের সাথে দেখা করতে যায়। তখন সে অ্যাবিকে বলে মিশনে যা কিছু ঘটেছে সবকিছু আসলে আমার প্ল্যান করা। শেষ মুহূর্তে হাকজলি যে বারগুলো উদ্ধার করেছে সেগুলো আসলে লোহার বার, কারণ স্বর্ণের বারগুলো আমি বহু আগেই চুরি করে ফেলেছি। মূলত ম্যাগনাস বিমানের বোল্টের লক ব্রেক করে সাথে সাথেই সেই স্বর্ণের বারগুলো প্যারাশুটে দিয়ে নিচে ফেলে দিয়েছিল। এজন্যই আমি বিমানের লারোসের গ্রুপের সাথে ফাইট করে ম্যাগনাসকে কিছুটা সময় পাইয়ে দিয়েছিলাম। আর লুক আসলে আমাদের মিশন ছেড়ে যায়নি, তার বরং দায়িত্ব ছিল সেই স্বর্ণের বারগুলোকে পানিতে ঠিকঠাক ভাবে ল্যান্ড করানো। ফলে লারোসের টিম টেরও পায়নি কখন তাদের সবকিছু চুরি হয়ে গিয়েছে। সাইরাসের প্ল্যানিং এর কথা শুনে অ্যাবি পুরো অবাক হয়ে যায়। এরপর সাইরাস অ্যাবিকে নিয়ে টিমের বাকি সবার সাথে দেখা করে এবং অ্যাবির হাত ধরে স্বর্ণের বারগুলো পানির উপরে ভেসে ওঠে। আর এই খুশির সময়ের মধ্যে দিয়েই দুর্দান্ত এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো গল্পটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন এবং কমেন্টে নিজের মতামতটা জানিয়ে যেতে পারেন। আল্লাহ হাফেজ।